দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ। একটা সোজাসাপটা বিশ্বাস থেকে শুরু হয় আমরাই বাংলাদেশের পথ চলা। আর সেই বিশ্বাসটা হলো আমরা সবাই যদি আমাদের যার যার জায়গা থেকে এই দেশটার জন্য কিছু একটা করার চেষ্টা করি, ছোট করে হলেও কিছু একটা করা অবশ্যই সম্ভব। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো এক সুতায় বেঁধে ফেলা এখন অসম্ভব কিছুই না। তার প্রমাণ দিচ্ছেন আপনারা নিজেরাই। কারণ মাত্র 4 সপ্তাহ বয়সী আমরাই বাংলাদেশ পরিবারের সদস্য এখন প্রায় 43,000। এই বর্ধিষ্ণু পরিবারের একজন আমি আরিফ আর হোসেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত উপস্থাপক রাজীব হাসান চৌধুরীকে আমাকে উদ্ধার করার জন্য। রাজীব ভাই প্লিজ। ব্যাপারটা ভালো হচ্ছিল আরিফ ভাই। সবাইকে দিয়ে সবকিছু হয় না ভাই, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আরিফ ভাই সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ রাজীব ভাই। আরিফ ভাইকে যারা চেনেন তাদের কাছে আরিফ আর হোসেনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। যারা এখনো পর্যন্ত আরিফ আর হোসেনের এই গুণের সাথে পরিচিত নন তাদেরকে আমি একটা ছোট্ট পরিচয় দিতে চাই। আরিফ ভাই অনলাইনে লেখালেখি করেন এবং লেখালেখি করে ওনার ক্ষুদ্র সংখ্যক একটি ফ্যান ফলোয়িং বেজ আছে, যেটি এই মুহূর্তে ৭৮,০০০। আমার ধারণা কথা বলতে বলতে সেটা আরেকটু বেড়ে গেছে। আমি একটু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিলাম যে কেন তার এত ভক্তকুল। যেটা বুঝতে পেরেছি হচ্ছে আরিফ ভাইয়ের লেখার মধ্যে খুব সহজ সুন্দর লেখার মধ্যে কিছু মেসেজ থাকে। আরিফ ভাই কেন থাকে? রাজীব ভাই, সব লেখার মধ্যে যে মেসেজ থাকে তা কিন্তু না। আমি বরং আমার লেখা শুরু করার গল্পটা বলি। তো আমার যখন দ্বিতীয় মেয়ে হয় তখন আমার প্রচুর রাত জাগতে হতো। তো রাত জেগে জেগে করতাম কি, আশেপাশের কাহিনীগুলো হয়তো হুবহু তুলে ধরতাম। সেই সময় হয়তো 4-5 দিন হাসপাতালে ছিলাম। এখন ডিউটি করতে করতে মাঝে মাঝে টায়ার্ড হয়ে গেলে করতাম কি, হাসপাতালের নিচে ডিসচার্জ অ্যান্ড পেমেন্ট ইউনিটে যে বসে থাকতাম। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং জায়গা, খুব মজার একটা জায়গা। ওখানে আপনি অনেক রকম কাহিনী দেখতে পারবেন। যেমন একটা বলি, হয়তো দেখবেন যে 2 ভাই তার বাবাকে নিয়ে আলাপ করছে। বড় ভাই বলছে যে বাবাকে আমরা বাইপাসই করে ফেলি, এটা খরচটা কম হবে। কিন্তু ছোটো ভাই হয়তো আবার বলছে না না না, রাইট ট্রিটমেন্টটা করা দরকার, খরচ বেশি হোক, আমরা রিং পরাবো। তো ইটস এ ভেরি স্যাড স্টোরি। তো আমি করতাম কি, ওই কাহিনী আশেপাশে যাই দেখতাম কাহিনীগুলো হুবহু তুলে দিতাম। তুলে হয়তো নিচে একটা লিখে দিতাম যে আপনার আশেপাশে কোনো হাসপাতালের পেমেন্ট অ্যান্ড ডিসচার্জ ইউনিটে যে বসে থাকেন বুঝতে পারবেন যে ক্রুড বাস্তবতা কাকে বলে। তো এভাবেই আসলে শুরু। এভাবেই আসলে স্ট্যাটাস বারের ভিতরে যে গল্প লেখা যায় এটা শুরু। আচ্ছা, আপনাদের সম্বন্ধে একটা কি বলবো, আপনাদের ব্যাপারে অভিযোগ করে অনেকে। সেটা হচ্ছে যে আপনারা এই যে লেখালেখি করেন, এটা পুরোটাই করেন হচ্ছে কার কতগুলো লাইক, কে কতগুলো লাইক পাচ্ছে, কার কতগুলো ফলোয়ার, সেটা বাড়ানোর জন্য। এই অভিযোগটাকে আপনি কিভাবে করে খণ্ডাবেন? এই অভিযোগটা আসলে ঠিক না। আমি আমার বিষয়টা বলি। হ্যাঁ, এই জিনিসটা একসময় আমি এনজয় করতাম লাইক পাওয়াটা না। এনজয় করতাম হচ্ছে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে মানুষ ফলো করছে। এনজয় করতাম হচ্ছে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। এমন কিছু মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি যাদেরকে আমি চিনিও না। তো এই জিনিসগুলো আসলে সত্যি আমি এনজয় করতাম, এটা স্বীকার করি। আচ্ছা, দর্শকদেরকে একটু বলে নিই, আরিফ আর হোসেন শুধু লেখালেখি করেন না। আরিফ আর হোসেনের এই মুহূর্তে একটা বড় পরিচয় হচ্ছে আমরাই বাংলাদেশের যে মূল থিঙ্ক ট্যাঙ্ক। আরিফ ভাই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, যিনি অনলাইনে এবং অফলাইনে আমাদেরকে সবসময় সাহস দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন। আমরাই বাংলাদেশের জীবন শুরু হওয়ার আগে লাইক গোনা, এখন পার্থক্যটা কীরকম? পার্থক্য আছে রাজীব ভাই। এখন আর ওই এনজয়মেন্টটা আসে না। এখন মনে হয় যেন অনেক প্রোডাক্টিভ কিছু একটা করছি। যেমন এখন হোম পেজে ঢুকলে আগে দেখার চেষ্টা করি যে আজকে কতগুলো ব্লাড রিকোয়ারমেন্ট এসেছে, সেগুলো কি মিট আপ হয়েছে নাকি। অথবা দেখার চেষ্টা করি যে এই ছেলেগুলো যে অশ্লীল পেজগুলো ডাউন করার চেষ্টা করছে, আজকে কতগুলো পেজ ডাউন করতে পারলো। অথবা আমাদের যে একটা অ্যাপ্লিকেশন আছে যে ক্রাইসিস রেসপন্স টিম, তো ওখানে কতজন নতুন রেজিস্ট্রেশন করেছে। তো এই জিনিসগুলো আসলে এখন খুব এনজয় করি। যেভাবে করে আমরাই বাংলাদেশে শুরু হয়, আমরা কখনোই আমরাই বাংলাদেশকে শুধুমাত্র একটা টেলিভিশনের অনুষ্ঠান হিসেবে দেখতে চাইনি। সেজন্যই আমরা আসলে প্রতিটা এপিসোডেই যে একদম নতুন নতুন করে একটা বিষয় উপস্থাপন করতে হবে, এ ব্যাপারে আমরা আসলে কখনোই মনস্থির করে রাখিনি। সেজন্য আজকে আমরা ভেবেছি যে একটা রিভিউ এপিসোড হওয়া খুব দরকার, যেখানে আমরা গত 4টি এপিসোডে আমরা যেসব কাজ শুরু করেছিলাম সেসব সম্বন্ধে আপডেটগুলো আপনাদেরকে দেব। গত এপিসোড যারা দেখেছেন তারা জানেন যে গত এপিসোডে আমরা তুলে ধরেছিলাম বাংলাদেশ পুলিশের একটি নতুন অধ্যায়। উত্তরা জোনের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মাশরুফ হোসেন, তিনি একটি অভিনব সার্ভিস শুরু করেছিলেন ফেসবুকের মাধ্যমে পুলিশি সেবা দান করা। এ ব্যাপারে আমাদের আসলে প্রচণ্ড সাড়া পেয়েছি বিভিন্ন মহল থেকে। এ ব্যাপারে আমরা আগে একটা ছোট্ট প্রতিবেদন দেখব, তারপর আমরা কথা বলবো আবার আরিফ ভাইয়ের সাথে। আমরা একটু প্রতিবেদনটা দেখে আসি। ফেসবুককে মাধ্যম হিসেবে ব্যবহার করে পুলিশি সেবা দিয়ে নতুন ধারণা নিয়ে এসেছে উত্তরা থানা পুলিশ।
আমরাই বাংলাদেশে তাদের উপর প্রতিবেদন প্রচারিত হওয়ার পর এক সপ্তাহের ব্যবধানে ফেসবুকে তাদের সদস্য সংখ্যা 7,049 জন থেকে 12,324 জনে দাঁড়িয়েছে। উত্তরা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরও 2,000-এরও বেশি মানুষ। নাগরিক সুবিধা এলাকাবাসীর হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য উত্তরা জোনে পরীক্ষামূলকভাবে স্মার্টফোন অ্যাপস চালু করা হয়েছে। এ পর্যন্ত খোদ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 1257 জন আগ্রহ প্রকাশ করেছেন তাদের এলাকায় ফেসবুক ভিত্তিক এই সেবা চালু করার জন্য। এই এপিসোডের পরে আরিফ ভাই ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে আমাদের পেজে যেরকম নতুন নতুন সদস্য এসেছে, উত্তরার এই ফেসবুক পেজের সদস্য সংখ্যা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আপনি কিভাবে দেখছেন পুরো ব্যাপারটা? না, চমৎকার, মানুষ এপ্রিসিয়েট করছে, খুব ভালো লাগছে। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু অনেক আগেই ছিল। লাইক ইংল্যান্ডে একটা ওয়েবসাইট আছে যে fixmystreet.com। তো ওরা করতো কি, ছেলেরা রাস্তায় হয়তো স্ট্রিট ল্যাম্প নেই অথবা মেন হলে ঢাকনা নেই, তারা ছবিটা তুলে ওই ওয়েবসাইটে দিয়ে দিত। তো ওই এলাকার মেয়র হচ্ছে কি, মানে হি টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। সে ওই ছবিগুলো দেখে আবার সেই তাড়াতাড়ি সেই কারেকশনগুলো করে আবার নতুন করে ছবি দিয়ে দিত যে ইটস ডান। তো এইভাবেই কিন্তু ওই কনসেপ্টটা শুরু হয় এবং এটা খুব ফেমাস। খুব ভালো লাগছে যে আমাদের দেশে এটা শুরু হয়েছে। তো ইটস মানে আসলেই মানুষ অ্যাপ্রিশিয়েট করার মতো। আমি শিওর আমার এলাকায়ও এটা শুরু হবে। হ্যাঁ, আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কথা বলেছিলাম ইউএনডিপির সাথে। ইউএনডিপির ডেপুটি কান্ট্রি হেড মোর্শেদ ভাই, তার সাথে যখন আমরা কথা বললাম, ওনারাও কিন্তু একই রকম একটা প্ল্যান করছেন, যেটা হচ্ছে যে সব সিটি কর্পোরেশনের মেয়রদের জন্য তাদেরও একটা ফেসবুক পেজ থাকবে এবং যেখানটাতে যারা সিটিজেন তারা তাদের সমস্যাগুলোর কথা তুলে ধরবে এবং মেয়র সাহেব যখনই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তখন ওইটার আবার কিছু আপডেট দেয়া হবে। ইতিমধ্যে 2-3 জন মেয়রের সাথে কথাবার্তা হয়েও গেছে, হয়তো বা খুব শীঘ্রই এটা শুরু হতে যাচ্ছে আমাদের এখানটাতে। আরেকটা জিনিস কিছুদিন আগে লঞ্চ হলো, সেটা হচ্ছে একটা ফেসবুক অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে হচ্ছে যে পুলিশের যত ধরনের কর্মকর্তা আছে তাদের ফোন নম্বর থাকবে। এই ব্যাপারে আরিফ ভাই আপনি একটু যদি কিছু বলেন। এটা খুব সাইকোলজিক্যাল একটা জিনিস। যেমন দেখেন, আমি আপনার এখানে স্টুডিওতে এসেছি, আমি কিন্তু জানি না আশেপাশে থানা কোনটা। তো এই অ্যাপসটা আমি মাসুদ ভাইয়ের সাথে বসেছিলাম, তো দেখলাম যে যেমন আমি এখন যেখানে আছি ওই অ্যাপসটা এত সুন্দর, ওই অ্যাপ্লিকেশনটা, যে আশেপাশে কোন থানাটা আছে সেই থানার ডিউটি অফিসারের নাম্বার, অন্যান্য যারা উদ্বোধন কর্মকর্তা ওদের নাম্বার সবগুলো কিন্তু ওখানে এসে পড়ছে। সুতরাং এটা চমৎকার একটা জিনিস, যেটা আমি আশা করি যে এটা হয়তো সামনেও আমাদের এলাকায় অথবা ঢাকা শহরের বাইরে অথবা পুরো বাংলাদেশে যেন এই জিনিসটা আসে। আর আরো ভালো জিনিস সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে, এটা কিন্তু মানে একদমই একটা দুজন একদম তরুণ যারা বুয়েট থেকে পাশ করেছেন, তারা একদম নিজেদের উদ্যোগে তারা এটা করে বাংলাদেশের পুলিশকে গিফট করেছে এবং এটাকে ব্যবহার করার জন্য, এবং আশা করি এটা আসলে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে পুরো বাংলাদেশে। না, চমৎকার। আসলে কি দেখেন, এই জিনিসটা দেখেন যে অনেকে বলে যে আমরা সাহায্য করতে চাই গভর্নমেন্টকে অথবা বিভিন্ন উইংকে, তো কিভাবে করবো? ওরা তো আর টাকা নেবে না। যেমন ওদের যেমন মেধা আছে, ওরা মেধা দিয়ে এই অ্যাপ্লিকেশনটা বানিয়ে দিয়েছে। মাসুদ ভাই বলছিল যে টরন্টো ইউনিভার্সিটির একজন যিনি ট্রান্সপোর্টেশনে খুব দক্ষ, উনি উত্তরা জোনটাকে কিভাবে ট্রাফিক সমস্যাগুলো গুছিয়ে দেওয়া যায়, মানে এই নলেজ শেয়ারিংগুলো যে মানুষ করছে। সুতরাং দেশের জন্য কিছুই করার নেই, আমি যা পারি সেটা নিয়েই করি না, যেমন বুয়েটে 2টো ছেলে করলো। তো চমৎকার, এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে এটা অ্যাপ্রিশিয়েট করার মতো। চমৎকার। একদম। আরও একটা মজার তথ্য আপনি জানেন এটা, সেটা হচ্ছে যে আমরা গত পর্বে বলেছিলাম যে যারাই তাদের নিজের থানায় এই সেবাটা চায় তারা যেন আমাদেরকে একটু লিখে জানায়। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু লিখে দিয়েছিলাম যে আমরা ঢাকা দিয়ে শুরু করব, ঢাকার বিভিন্ন জোন দিয়ে শুরু করব। আমরা কুষ্টিয়া থেকে মেসেজ পেয়েছি, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে পেয়েছি, আমরা খুলনা থেকে পেয়েছি, এবং আমরা এমন অনেক জায়গা থেকে পেয়েছি যেসব জায়গার হয়তো বা আমার মানে স্বল্প বিদ্যায় আমি হয়তো বা জানিও না ওইসব জায়গা যে আসলে আছে। আপনি তো এরকম পেয়েছেন বোধহয় বেশ কিছু। মানে খুব ভালো লাগছে যে এটার যে রিচটা এত দূর, এমন কিছু থানার নাম শুনছি যেটা আমি বললাম, আপনি যেটা বললেন নাকি জানতামও না। তার মানে যে এটা আসলে এটা একটা সিটিজেন্স ডিমান্ড, যেটা আসলে সব জায়গায় সবাই চাচ্ছে। তো আমার মনে হয় এটা নিয়ে আমরা একটা এভিও করেছি অথবা সবার কাছ থেকে রিপ্লাইও নিয়েছি। ভালো জিনিসটা আমরা রেখে দিয়েছিলাম, কারণ আমরা কিন্তু কথা বলেছিলাম পুলিশের মাননীয় এডিশনাল ইন্সপেক্টর জেনারেল যিনি বেনজির আহমেদ সাহেব, উনি আমাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে কথা বলেছেন। আমরা একটা ছোট্ট প্রতিবেদন একটু দেখে আসি। ওয়ার্ল্ড ওয়াইডই একটা নতুন ধারণা এসছে সোশ্যাল মিডিয়ার এই রেভলিউশনের কারণে। তারা এটাকে বলে থাকে সিটিজেন্স রিপোর্টিং। শুধুমাত্র ফেসবুক খুলে যদি আমরা যদি যথাযথ অফিসার নিয়োগ না করতে পারি তাহলে এটি মুক্তব্যে পড়ে যাবে। আমরা সে কারণে ফেস বাই ফেস করতে চাই এবং একটা সময় আমরা সমগ্র ঢাকা সিটিকেই মূলত এই ধরনের কমিউনিকেশনের আওতায় নিয়ে আসতে চাই, যাতে করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে
যাদেরই অ্যাক্সেস টু নেট রয়েছে বা ফেসবুক রয়েছে বা এই ধরনের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস রয়েছে তাদের সবাইকে আমরা এখানে পুল করতে পারি। কিউআরটি সার্ভিসটাকে আমরা সমগ্র ঢাকা সিটিতে ছড়িয়ে দিতে চাই, ডিপেন্ডিং অন দি ট্রাফিক কনজেশন এভরিথিং। আমরা রমনা থানায় এটা করলাম, কিন্তু মানুষের এক্সপেকটেশন বেড়ে গেল, কিন্তু যদি কিউআরটি ট্রাফিক কনজেশনের জন্য ঠিকমতো রেসপন্ড না করতে পারে, কয়েকদিন পরে কিন্তু নাগরিকরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং সমালোচনা মুখর হবেন। আমরা যখন সুযোগ পাবো তখন অন্যান্য জায়গায় এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। প্রচণ্ড উৎসাহব্যঞ্জক কিছু কথা, খুব ইন্সপায়ারিং। আমরা খুবই আশাবাদী খুব তাড়াতাড়ি এই সেবাগুলো যদি শুরু হয়ে যায় তখন আমাদের নাগরিক জীবন আসলে আরও অনেক সেফ অ্যান্ড সিকিউর থাকবে। আমরা দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরেছিলাম ফেসবুকের একটি অন্যরকম একটা পৃথিবীর কথা, যেখানে কতিপয় দুষ্কৃতিকারী অথবা কতিপয় অপরাধী বলা উচিত, তারা ফেসবুকটাকে খারাপভাবে ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছিল, মানুষকে হয়রানি করছিল। এ ব্যাপারে আমরা একটা প্রতিবেদন দেখব, আমরা এটা নিয়ে কথাও বলবো একটা বিরতির পরে। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে, দেখা হবে আবার। আমরাই বাংলাদেশ। ফিরে আসলাম একটি ছোট্ট বিরতির পর। রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম আমাদের দ্বিতীয় এপিসোডটি নিয়ে, যেখানটাতে আমরা তুলে ধরেছিলাম ফেসবুকের একটি অন্ধকার দুনিয়ার কথা, যেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে করে কিছু মানুষ ফেসবুকে খারাপভাবে ব্যবহার করে মানুষকে হয়রানির শিকার করছে। আমরা সেখানে দেখিয়েছিলাম একদল তরুণ যারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই অন্ধকার জগৎটার সাথে যুদ্ধ করছিল। আমরা দেখিয়েছিলাম এক তরুণীর কথা যে কিনা এইরকম একটি হয়রানির শিকার হয়ে জীবনে একটি খুব খারাপ একটি সময় অতিবাহিত করে এসেছিল। আমরা এ নিয়ে আরও কথা বলবো, তার আগে আমরা একটি ছোট্ট প্রতিবেদন দেখতে চাই, যেখানে দেখানো হবে সেই গ্রুপটির কথা যাদের নাম কিক অফ গ্রুপ, তারা এখন কি অবস্থায় আছে। আরিফ একটু দেখে আসি। এই সময়ে সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্য নারীদের হয়রানি করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হয়রানি রোধের প্রথম শর্ত ব্যক্তিগতভাবে সচেতন থাকা। আর এই বিষয়ে সচেতনতা বাড়াতে আমরাই বাংলাদেশের সাথে কাজ করছে ফেসবুকের কিক অফ গ্রুপ। কিক অফ গ্রুপ এ পর্যন্ত ভুয়া অ্যাকাউন্ট এবং অশ্লীল পেজ সংক্রান্ত 55টি অভিযোগ পেয়েছে, 29টি পেজের বিরুদ্ধে রিপোর্ট করেছে এবং সেসব সফলভাবে বন্ধ করতে পেরেছে। এই মুহূর্তে 26টি অশ্লীল পেজ নিয়ে কাজ করছে। দ্বিতীয় পর্ব প্রচারিত হওয়ার পর অনেক সচেতন মানুষ কিক অফ গ্রুপে যোগ দিয়েছে। এরকম গ্রুপগুলো আছে দেখে কিন্তু ফেসবুকটা বেশ নিরাপদ হয়ে যাচ্ছে। আরিফ ভাই, আমরা তৃতীয় এপিসোডে দেখিয়েছিলাম যে একজন যিনি অশ্লীল পেজ চালাতেন তিনি এসে আত্মসমর্পণ করেছিলেন, তার পাসওয়ার্ড তার পেজ উনি আমাদেরকে দিয়ে এবং বন্ধ করে দিয়েছিলেন। এরকম আরও কিছু ঘটনা কি ঘটেছে? রাজীব ভাই, চেঞ্জগুলো কিন্তু একদিনে আসবে না, কিন্তু খুব অবাক হওয়ার বিষয় যে ওই এপিসোডের পরে খুব ইন্টারেস্টিং ইনবক্স পাচ্ছি, পেজ থেকে পাচ্ছি। যেমন এই একটা রিকল করি, 111-এর সময় দেখা গিয়েছিল যে অনেক দুষ্টুরা এদিকে ওদিকে গাড়ি রেখে চলে গিয়েছিল। তো এরকমই দেখা যায় ইনবক্সে কেউ হয়তো ইনবক্স করছে যে ভাইয়া এটা আমার পাসওয়ার্ড, এটা আমার আইডি, এই পেজে এতজন লোক আছে, এটা অশ্লীল পেজ, আই এম সরি বলে এরকম প্রচুর। পরে করতাম কি, আমরা নিজেরা বন্ধ করে দিতাম। খুব ভালো লাগছে যে যারা দুষ্টু ছিল অথবা যারা অনুধাবন করতে পেরেছে তাদের মধ্যে পরিবর্তনটা আসছে। আপনিও তো দেখেছেন যে অনেকে থ্যাঙ্কসও দিচ্ছে যারা আগে এই জিনিসটা বুঝতে পারতো না। মানে এখানে হয়ে গেছে কি, আসলে অনেকে না এই ব্যাপারটা সম্বন্ধে অবহিতই ছিল না। অনেকে বলতে আমি বলছি কিন্তু আসলে মানে সিংহভাগ মানুষ তারা কখনোই চিন্তা করেনি যে এরকমভাবেও তাদেরকে ব্যবহার করা হতে পারে। এদের কাছে যেটা সবচেয়ে বড় উপকারটা যেটা হয়েছে সেটা তারা এখন ব্যাপারটা জানতে পারছে। তারা আমাদেরকে প্রচুর পরিমাণ তারা আমাদেরকে মেসেজ পাঠিয়েছে, বলেছে যে আমরা এইভাবে করে আসলে জানতাম না। আমরা এখন এক ভদ্র মহিলা লিখেছেন যে তিনিও ফেসবুক ব্যবহার করেন, তার মেয়েও ফেসবুক ব্যবহার করেন এবং তারা এখন দুজন অনেক সচেতন এবং তারা এই একই মেসেজ সবার কাছে কিন্তু দিচ্ছে। আমরা কিন্তু কথা বলেছিলাম বিটিআরসির সাথে, ওনাদের আপডেটটাও কিন্তু খুব সুন্দর। ওনারটা একটু আপনি বলেন। হ্যাঁ, যেহেতু আমি বিটিআরসির সাথে মানে আপনার হয়ে বসেছিলাম, খুব মজার হলো কি, ওরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে ভ্যালিড কমপ্লেইন সহ তোমরা আমাদেরকে অভিযোগ দাও, উইল ডু দ্য নিডফুল। যদি এটা ফেসবুকে ফরওয়ার্ড করতে হয় এই কমপ্লেনটা ওরা করবে, অথবা যদি সেই আইপি ট্র্যাক করে বন্ধ করে দিতে হয় সেই কাজগুলো ওরা করবে। কিন্তু মাশাআল্লাহ এই এতদিন হয়ে গেল, প্রায় 15-20 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু কোনো কমপ্লেন আসেনি। তার মানে হয়তো যে এই যে জিনিসটা হচ্ছিল যে মেয়েদের অ্যাবিউজ করা, সেটা মনে হয় এখন একটু কম হচ্ছে, আশা করি। তো
হ্যাঁ, মানে সচেতনতাও বেড়েছে জি 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 এবং যারা এই কাজগুলো করছিল তাদের মধ্যেও কিন্তু কিছুটা হলো মানবিকতার উদয় হয়েছে, তারা ব্যাপারটা বুঝতে পারছে জিনিসটা হচ্ছে না। মনে আছে তখন ওই এপিসোডে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির একজন ছিল হচ্ছে ওই যে সিআইডির আশরাফ ভাই, তো ওনার কাছ থেকে আপডেটগুলো একটু বলেন না শুনি যে কি অবস্থা। আশরাফ ভাইয়ের আপডেট হচ্ছে ওনারা কাজ করছিলেন, ওনারা প্রথম থেকেই সাইবার ক্রাইমের এগেনস্টে কাজ করছিলেন। এই অনুষ্ঠানটা হওয়ার পরে তারা যেটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে যে আসলে সাধারণ মানুষের ইনভলভমেন্টটা কতখানি আসলে জরুরি, এবং তারা এখন আমাদের সাথে কিন্তু একদম নিয়মিত যোগাযোগ রাখছেন, তারা আমাদের কাছ থেকেও কিছু নলেজ নিচ্ছেন, আমরাও তাদের কাছ থেকে নিচ্ছি, এবং আমরা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা এখন একসাথে কাজ করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, যে জন্য এবং আমরা এরকম কিছু খবর আশরাফ ভাই আমাদেরকে দিয়েছেনও যে তারা কিন্তু দু একজন যারা খুব বড় ধরনের অপরাধী তাদের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন, হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পারবো যে সাইবার অপরাধের জন্য কাউকে আইনের আওতায় আনা হয়েছে। আর সবচেয়ে যেটা জরুরি ব্যাপার সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, যারা হয়তোবা হাসি ঠাট্টার ছলে ফেসবুক ব্যবহার করতো এখন তারা অনেক অনেক সাবধানতার সাথে ফেসবুক ব্যবহার করে। এই ব্যাপারেও আমরা কিন্তু কথা বলেছিলাম কয়েকজন এ যুগের মানুষের সাথে, আমরা একটা প্রতিবেদন দেখেছি। বন্ধুত্বের কোনো সীমা পরিসীমা নেই, দেশ বা গণ্ডিও নেই, আর এই বিশ্বাসকে বাস্তব হিসেবে সামনে নিয়ে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। কিন্তু সবাইকে আসল বন্ধু? এই ভার্চুয়াল বন্ধুত্বের ভালো মন্দ নিয়ে দ্বিতীয় পর্বে হাজির হয়েছিল আমরাই বাংলাদেশ। এখনকার জীবনের জন্য ফেসবুক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট যেহেতু আমাদের প্রাইভেসি বা সিকিউরিটিটা মেনটেন করাটাও ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াসলি ফেসবুকে একটা আপডেটেড থাকতে হয় ফেসবুক নিয়ে, যে আমাদের যাতে সবসময় একটা আইডিয়া থাকে যে কী চেঞ্জ করবো অথবা কী চেঞ্জ করবো না। দেখা গেল অনেক ফ্রেন্ডসরা অনেক ফটোজ ট্যাগ করলো যেগুলো আমার পছন্দ হচ্ছে না, অথবা কিছু ফটোজ আমি চাই না অন্য কেউ দেখুক, তো এটাতে যাতে আমি একটা হায়ার প্রাইভেসি লিঙ্ক সেট করতে পারি। কোনো ফ্রেন্ড অ্যাকসেপ্ট করার আগে দেখা উচিত যে আমি চিনি কিনা বা ফেক প্রোফাইল কিনা চিনি, তো এগুলো ভেরিফাই করে অ্যাকচুয়ালি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা উচিত। কিক অফ গ্রুপ কিন্তু একা না, মানে এখন কিন্তু অনেকেই এরকম ভালো ভালো অনেক কাজ করছে। কুরবানির ঈদ সামনে আসছে, জি জি জি, এই ব্যাপারে আরিফ ভাই একটু বলবেন যে কারা কি করছে। আশেপাশে প্রচুর গ্রুপ দেখলাম যে খুব সুন্দর সুন্দর কাজ করছে। এর মধ্যে একটা না বললেই নয়, বিডি সাইক্লিস্ট বলে একটা গ্রুপ আছে, ওদের অ্যাডমিন ফুয়াদ ভাইয়ের সাথে আলাপ হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ওরা করে কি ঈদের দিন ভোরে 50-60 জন অথবা 100 খানিক মানুষ সাইকেল নিয়ে বের হয়ে যায়। ওরা যে ওই হয়তো একটা নতুন শাড়ি অথবা একটা নতুন লুঙ্গি র্যাপ করে নিয়ে যায়, ওই রাস্তার পাশে ভোরের বেলা যারা ঘুমাচ্ছে যে বস্তিগুলো আছে ওদের মাথার কাছে রেখে আসে। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা রাজীব ভাই, এরা ঈদের সময় যে কাপড়গুলো পায় সেগুলো হয়তো আমার আপনার দান করাই পুরনো কাপড়গুলো, কিন্তু ওদের জন্য নতুন একটা কাপড় ভাঁজ করে খোলা অথবা কাপড়ের যে গন্ধটা পাওয়া, ইটস সুপার। তো এটা ওরা করছে, ওদের প্রায় আমি শুনলাম যে এখন থেকে 150-200 জন ঈদের দিন ভোরে বের হবে। তো এরকম অনেকেই করছে আশেপাশে। তো আমি ওই দিন আপনার ছোটবেলার একটা কাহিনী শুনছিলাম, আপনার পাড়ার একটা ব্যাপার, প্লিজ একটু শেয়ার করুন। আমার যেটা আমি খুব মিস করি সেটা হচ্ছে যে এখন এই পাড়া মহল্লা কালচারটা কিন্তু একটু কমে গেছে, মানে অ্যাটলিস্ট এই শহরের একটা জায়গায়। আমরা যেটা করতাম ছোটবেলায় সেটা হচ্ছে যে আমরা কুরবানির সময় তো একটু ময়লাটলা হয়ে যায়, গরুর যেভাবে করে কাজগুলো করা উচিত সেটা অনেক সময় করে না। তা আমরা একবার করেছিলাম যে আমরা পাড়ার বন্ধুরা মিলেই আমরা ঠিক করেছিলাম যে পরের বছর যখন কুরবানিটা হবে তখন আমরা নিজেরাই নামবো, এবং খুব ভালো জিনিস ছিল যে বর্ষাকাল ছিল, দুপুরের পরে একটা বৃষ্টি নামতো, তো আমরা সবাই পাড়ার যারা ছিলাম আমরা তখন নেমে যেতাম এবং পুরা পাড়া পরিষ্কার করে ফেলতাম। এই ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস শুনলাম, সেটা হচ্ছে স্মাইল ফাউন্ডেশন, ওরা আমাদের সাথে একটা পর্বে ছিল, ওরা একটা কাজ করছে, সেটা হচ্ছে যে ওরা সবচেয়ে পরিষ্কার এলাকা তারা খুঁজে বের করার একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে যেই এলাকাটাকে তাদের কাছে সবচেয়ে পরিষ্কার মনে হবে সেখানকার কমিশনার সাহেবকে তারা একটা পুরস্কার দিবেন। চমৎকার, খুবই সুন্দর একটা আসলে বুদ্ধি, যে এইভাবে করে যদি সবাই এগিয়ে আসে অনেক কিছু হওয়া সম্ভব। আরেকটা গ্রুপ যারা খুব সুন্দর একটা কাজ করছেন, তারা একটি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছে এই ঈদের জন্য। আমরা এই ব্যাপারে একটা প্রতিবেদন দেখে আসি, প্লিজ প্লিজ। শিকড় থেকে শেখরে এসেছি তোমাদের দোয়া ও ভালোবাসায়, বৃদ্ধ বয়সে রেখেছি তোমাদের অযত্ন অবহেলায়। এই বোধ কিছু মানুষকে অগ্রজদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়। এই অনুপ্রাণিত মানুষগুলো কিন্তু অল্প বয়সে। ফেসবুক ভিত্তিক গ্রুপ ইউথ ফর হিউম্যানিটির ব্যানারে একজোট হয়েছে তারা। নিজেদের তাগিদেই তারা দাঁড়াচ্ছে মানুষের পাশে। গত 5 অক্টোবর বাজার থেকে রান্নার নানান উপকরণ কিনে নিয়ে তারা সরাসরি হাজির হলো রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে। তারপর রান্না হলো, সেখানেই হলো গল্প, আর প্রবীণদের শরীর মনের খোঁজ খবর নেওয়া যেন খুব কাছের আত্মীয়।
আমাদের স্লোগান হচ্ছে আত্মমানবতার সেবা আমরা তরুণরা। মূলত এটা একটা তরুণদের সংগঠন। সারা পাচ্ছি ফেসবুকে অনেক ভালো, মোটামুটি আমরা 5 থেকে সারা পাচ্ছি এবং আমাদের আত্মীয় স্বজনরা অনেক আমাদের হেল্প করছেন। আমাদের এই প্রজেক্টের ব্যাপারে অনেকে আগ্রহ দেখিয়েছেন এবং অনেক গেস্ট এসেছেন। ইচ্ছেটা হলে দেখেন সবাই কিন্তু কিছু না কিছু আসলে করতেই পারে। একটা ইন্টারেস্টিং কাহিনী বলি, সরি রাজীব ভাই, সেটা হচ্ছে যে ইচ্ছে হলে মানে কি, আমি একজন কথা বলি, ওর নাম হচ্ছে রানা ভাই। উনি একটা গ্রাম খুঁজে পেয়েছে যেখানে গত 23 বছর ধরে কোনো কোরবানি হয়নি। আচ্ছা, তো গ্রামে কিছু সংখ্যক প্রায় 40-50টা ফ্যামিলি আছে, তো সে এবার নিজ উদ্যোগে এবার ওখানে কোরবানি দেওয়ার ব্যবস্থা করছে। সুতরাং দেখেন আসলে ইচ্ছার সাথে হচ্ছে যে একটু যদি আমরা চোখ কান খোলা রাখি, আমরা কিন্তু খুব খুব আশেপাশ থেকে অনেক কিছু জিনিস পিক করতে পারবো। যেমন এটা হয়তো আমরা জানতামই না, সে খুব ভালো একটা কাজ করছে। সেটাই আমরাই বাংলাদেশের আসলে সফলতা তখনই আসবে যখন আমরা এই ঘটনাগুলো দেখিয়ে দেখিয়ে আরও বেশি মানুষকে এই জাতীয় কাজ করতে উদ্বুদ্ধ করতে পারবো। সবাই কিন্তু কিছু না কিছু করতে পারে তার নিজের জায়গাটা থেকে। আমরা আমাদের 3য় এপিসোডটা করেছিলাম হচ্ছে গিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্টের উপরে, যে যখন আপনার কোনো রকমের বিপর্যয় হয় তখন আমরা কিভাবে করে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। এ ব্যাপারেও আমরা খুব ভালো রকমের সাড়া পাই। আমাদের সাথে ইউএনডিপি কাজ করছিল। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা ওটার ব্যাপারে আপডেটগুলো নিব এবং আপনার সাথে আরও কথা বলবো। ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসছি আমরা বাংলাদেশে। আমরাই বাংলাদেশ। ফিরে আসলাম একটি বিরতি থেকে, আবারও রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম আমাদের CRU ক্রাইসিস রেসপন্স ইউনিটের আপডেট নিয়ে। আমরা আরিফ ভাই, আপনি তো জানেনই, সেটা হচ্ছে যে 3য় পর্বে আমরা কথা বলেছিলাম হচ্ছে কিভাবে করে আমরা দুর্যোগের সময় নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। এরপরে আমাদের ফেসবুক পেজে নানা রকমের কমেন্ট এসেছে, এখান থেকে কিছু উল্লেখযোগ্য যদি আপনি আমাদেরকে একটু বলেন। না, অনেক রেসপন্স এসেছে, অনেক কমেন্টও এসেছে। আমি ট্রেনিংটার পক্ষে একটা কথা বলি, যেমন আমার সামনে একজন হয়তো অ্যাক্সিডেন্ট করলো, তো ওকে আমি কিভাবে পাজাকোলো করে তুলে আমি একটা গাড়িতে উঠাবো, সেটার উপর কিন্তু নির্ভর করছে অনেক কিছু। সাপোজ তার যদি নেক ইনজুরি থাকে, সে আমার ভুল উঠানোর কারণে কিন্তু সে প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো এই ট্রেনিংগুলো কিন্তু আমাদের অনেক দরকার। এখন ফায়ার সার্ভিস অথবা ইউএনডিপির সাথে যদি আমরা ওয়ার্কআউট করে দেখি যে না, প্রতি সপ্তাহে আমরা সবাইকে একটা করে স্লাইড পাঠাবো অথবা একটা প্রেজেন্টেশন পাঠাবো যে নেক ইনজুরি হলে তোমার কি করণীয়, অথবা একজন যদি ইলেকট্রিক শক খেলো, প্রথমে আমাদের সবার আগে তার ফার্স্ট ট্রিটমেন্টটা কি হবে, অথবা হার্ট অ্যাটাক হলে কি হবে। তো এই ধরনের স্লাইডগুলো কিন্তু এগুলো খুব সহজ কাজ, আমরা জাস্ট নলেজগুলো শেয়ার করা দরকার। তো এই ধরনের ট্রেনিংগুলো আসলে ইনিশিয়েট করা দরকার, মানে মানুষের মাথায় যেন ভুল না হয়, যেন ট্রেনিং মানে একদিন সকালে উঠে যে ট্রেনিং করতে হবে। এবং এটাও কিন্তু আমাদের এখানে উঠে আসছিল বারবার করে, যে যারা ধরেন এই কাজে যারা একদম এক্সপার্ট, তারা বলছিলেন যে ধরেন কোনো একটা জায়গায় আটকে পড়া, যে গত এপিসোডে, আমার 3য় এপিসোডে যেটা স্মাইল ফাউন্ডেশনের তাইফ বলছিল যে কেটে বের করে আনতে হচ্ছে, ওনারা কিন্তু জিনিসটা আমাদেরকে পরিষ্কারভাবে বলেই দিয়েছে যে এগুলো আসলে স্পেশালিস্টদেরই কাজ, আমাদের এই ট্রেনিং কিন্তু আসলে এটা শেখানো হবে না। সেটা আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলছিলাম, এটাও বারবার এসেছে, সেটা হচ্ছে যে বিভিন্ন আবারও পাড়া মহল্লার কথাটা যেভাবে করে আসে আমাদের, তারাও কিন্তু ইচ্ছা করলে নিজেরাই অনেক কিছু এরকম করে ফেলতে পারে। কিভাবে করতে পারে? আমি একটা কথা বলি, যেমন আমরা হয়তো যে আমাদের ট্রেনিংগুলোর কথা বলছি সেটা হয়তো সবার কাছে পৌঁছানো যাচ্ছে না। যেমন হচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটলে পাড়ার সিগারেটের দোকানের পাশে যে ছেলেটা দাঁড়ায় থাকে, সেই কিন্তু সবার আগে প্রথমে দৌড়ে যায়। একদম ঠিক কথা। তার কাছে হয়তো আমাদের যে অ্যাপিলটা, আমাদের যে ট্রেনিংটা, সেটা পৌঁছছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে সবার উচিত সবার একটু দায়িত্ব নিয়ে নলেজগুলো শেয়ার করা। তো সেই কথাটাই আসছে, পাড়া কালচারটা, সেটাই যে আমি জানি, আমি হয়তো কুড়িগ্রামে থাকি, আমি যে 4-5 জনকে চিনি, তাদেরকে হয়তো আমি বললাম যে আচ্ছা এইভাবে কিন্তু করা উচিত, একজনের নেক ইনজুরি হলে এইভাবে ধরা উচিত, কেউ দেখলাম ইলেকট্রিক শক খেলো, তাকে এইভাবে করা উচিত। তো আপনি ঘুরে ফিরে ওই কথাটাই আসছে যে পাড়া কালচারটা, সেটা আপনি খুব সুন্দর একটা কাহিনী বললেন। আমরা যেটা আপনার CRU যে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, যেখানে সবাইকে বলেছিলাম যে আপনারা নিবন্ধন করুন স্বেচ্ছাসেবী হিসেবে, সেটাতে কিরকম আপডেট হচ্ছে সে ব্যাপারে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। এই দেশে বন্যা, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের মতো পরিচিত বিপর্যয় তো আছেই। এসবকে ছাপিয়ে ভূমিকম্পের ঝুঁকি কখনো কখনো আলোচনার শীর্ষে চলে আসে। সুনির্দিষ্টভাবে বলা কঠিন যে কখন কোথায় ভূমিকম্প হবে এবং হলে ক্ষতির মাত্রা কেমন হবে, তবে প্রস্তুতি থাকা জরুরি। আমরাই বাংলাদেশের 3য় পর্বের বিষয় ছিল দুর্যোগ এবং আমাদের করণীয়।
এক্ষেত্রে ছোটখাটো থেকে শুরু করে বড় যে কোনো দুর্যোগ সামলানোর জন্য প্রশাসনের বাইরে তরুণ জনগোষ্ঠীর কার কি করার আছে সে বিষয়ে কথাবার্তা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়। আমরাই বাংলাদেশের সেই পর্ব প্রচারিত হওয়ার পর এখন পর্যন্ত সারা দেশ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করেছেন 1213 জন ব্যক্তি। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। তারা যে কোনো দুর্যোগের মুহূর্তে সবার আগে ঝাঁপিয়ে পড়তে চায়। এই নিবন্ধনকারীদের মধ্যে আছেন ঢাকা থেকে 718 জন, চট্টগ্রাম থেকে 132 জন, রাজশাহী থেকে 19 জন, খুলনা থেকে 24 জন, রংপুর থেকে 13 জন, সিলেট থেকে 40 জন, কুমিল্লা থেকে 24 জন, গাজীপুর থেকে 30 জন, ময়মনসিংহ থেকে 14 জন এবং কুষ্টিয়া থেকে 16 জন। যেই নাম্বারটা আমরা দেখছি আরিফ ভাই, আমার হিসেবে নাম্বারটা আসলে অনেক বড় না, সত্যি কথা যদি আমি বলি, কিন্তু আমি এটার কারণটা হয়তো বুঝে বলতে পারি। সেটা হচ্ছে যে সবাই আমাদেরকে প্রশ্ন করছে যে আমরা তো নিবন্ধন করলাম, এরপরে কি হবে। আমরা যখন আসলে রেগুলার আপডেট দিতে পারবো যে ট্রেনিং শুরু হয়ে গেছে, অমুক অমুক ট্রেনিংগুলো নিচ্ছে, তখন হয়তো বা আরও বেশি নাম্বার আসলে আমাদের প্রয়োজন আসতেই হবে। এ ব্যাপারে আমরা কথা না বলি, আমরা দেখি এই ব্যাপারে বিশেষজ্ঞ যারা আছেন তারা কি বলছেন। এটা খুবই আশার কথা যে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়ে আমরা এক ধরনের আগ্রহ তৈরি করতে পেরেছি এবং মানুষরা স্বতঃস্ফূর্ত হয়ে এটা অংশগ্রহণ করতে চাচ্ছেন। আমাদের ফায়ার সার্ভিসের একটা ওয়েবসাইট আছে, সেখানেও তারা তাদের একটা ইন্টারেস্ট করতে পারে এবং অলরেডি কিন্তু আমাদের এই অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তবে আমরা চেষ্টা করব তাদেরকে কীভাবে আমরা আমাদের সাথেও আমাদের প্রোগ্রামের সাথে তাদেরকে কীভাবে মানে আত্মীকরণ করা যেত। এবং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এরকম স্বেচ্ছাসেবকদের সাথে, আগ্রহী স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করেন এবং পরে পর্যায়ক্রমে তাদের বিভিন্ন মাত্রার প্রশিক্ষণ হয়। খুব আশার কথা যে খুব তাড়াতাড়ি হয়তো বা ট্রেনিংগুলো শুরু হয়ে যাবে, তখন আমরা আরও অনেক লোক পাবো, কারণ আমাদের আরও অনেক লোক দরকার। জি জি, যেভাবে করে দুর্ঘটনা ঘটছে, আপনি তো জানেন যে কয়েকদিন আগেও কিন্তু একটা আগুনের ঘটনা ঘটলো গাজীপুরে, 7 জন 9 জন মারা গেলেন যেখানটাতে। দুর্যোগের সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে ফেসবুকের। আমার কাছে জিনিসটা এখনও একটা মানে একটা আনসলভড একটা অবস্থার মধ্যে আছে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করি আরিফ ভাই। সেটা হচ্ছে যে ফেসবুক ব্যবহার করে ফান্ড রেজিং করা, কোনো একজন মানুষের হয়তো বা চিকিৎসার জন্য হতে পারে, বেশিরভাগ সময় চিকিৎসার জন্যই হয়। এরকম অনেকগুলো সাকসেস স্টোরি আছে আরিফ ভাই, যেটা আমরা জানি যে হয়তোবা রুগী অথবা তার পরিবারের পক্ষে এই টাকাটা জোগাড় করা সম্ভব ছিল না। এরকম 2-1টা উদাহরণ কি আরিফ ভাই একটু আমাদেরকে বলবেন? ঠিক কথা বলেছেন। আমাদের আশেপাশে কিন্তু অনেক উদাহরণ আছে, শুধু আমি যে এরকম উদাহরণ দেখছি তাও না, আপনার হোম পেজেও কিন্তু দেখতে পারবেন। তো এইটা নিয়ে আমার একটা কনসার্ন আছে যে এই ফেসবুক দেখেন, এখন আমরা ফেসবুকে যেভাবে রক্ত ম্যানেজ হয় সেটা কিন্তু ইন্ডিয়াতেও হয় না। মানে আমরা জিনিসটা কিন্তু রক্ত ম্যানেজ করার বিষয়টা কিন্তু ফেসবুকে গুছিয়ে আনতে পেরেছি, কিন্তু এই যে ফান্ড রেইজ করার বিষয়টা না, আমার কাছে এখনো মনে হচ্ছে জিনিসটা এখনো গুছাতে পারেনি। অনেকগুলো সাকসেস স্টোরি আছে, আপনি হয়তো অ্যাপিল করেছেন, অন্য যারা ভালো লেখে তারাও হয়তো করেছে, আমিও করেছি, টাকাও মাশাআল্লাহ উঠে এসেছে। কিন্তু এই জিনিসটাকে এখন আমার কেন জানি এই জিনিসটা মনে হচ্ছে যে এখানে একটা গ্যাপ আছে, যে এটাকে একটু ফর্মালাইজ করতে হবে অথবা একটা ম্যানুয়াল করতে হবে, যেটার মাধ্যমে হয়তো মানুষ আরও উদ্বুদ্ধ হবে, ওকে তারা ওই ম্যানুয়ালটা অথবা এইভাবে এইটা ফলো করছে, তাহলে ওখানে ডোনেট করা যায়। যেমন আমি মনে হয়, ইফ আই এম নট রং, আপনার ফার্স্ট পর্বে একটা কিছু ছেলে পেলে কাজ করেছিল, ওরা ফান্ড রেজ করছিল, দে ওয়ার সো ট্রান্সপারেন্ট, দে ওয়ার সো ওপেন, মানে আমার মনে হচ্ছিল যে আমি কেন টাকা দিলাম না। যেমন তারা হয়তো গরিব শিশুদের জামা কিনছে অথবা ব্যাগ কিনছে, সেটা মানি রিসিপ্টটা স্ক্যান করে সাথে সাথে দিয়ে দিচ্ছে। তো আসলে এরকমই একটা সিস্টেম আসলে এখনো আমি ফিল করছি যে এটা ডেভেলপ হওয়া বাকি আছে। তো আমি আপনার মাধ্যমে আমি একটু সবার কাছে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের এখানে তো অনেকে আছে যারা স্টুডেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সিকিউটিভস আছে, ইকোনমিস্ট আছে, এনজিওতে জব করে এরকম আছে, আমাদেরকে একটু সাজেশন দেখ যে এই জিনিসটা আসলে পুরা মানে ফেসবুকে ফান্ড রেজ করাটা কিভাবে আরও একটু সিস্টেমেটিক, একটু যেন অ্যাকাউন্টেবিলিটিটা মেনটেন হয়, একটু ট্রান্সপারেন্ট থাকে, এটা কিভাবে করা যায়। তো আমার মনে হয় এটা একটা অ্যাপিল করতে পারি আমরা। হ্যাঁ, মানে এখানে আসলে প্রশ্ন একটা জায়গাতে, সেটা হচ্ছে স্বচ্ছতা। যে আমরা যখনই ফেসবুকে এরকম কোনো একটা দেখি যে কারো প্রয়োজন টাকার, হয়তো আমাদের ওই সময় সামর্থ্য থাকে টাকাটা দেওয়ার জন্য, কখনো কখনো আমরা পিছিয়ে যাই এটা ভেবে যে এটা ঘটনাটা সত্য কিনা। আমাদের এই আমরাই বাংলাদেশের একটা ধারাই আছে, সেটা হচ্ছে যে আমরা সবসময় মানুষকে আমরা ইনভলভ করি, আমাদের দর্শকদের কাছ থেকে আমরা সবসময় কোনো না কোনো একটা কিছু চাই, কোনো একটা কিছু হোমওয়ার্ক আমরা দিতে চাই। আমি একটু দর্শকদেরকে বলতে চাই, আজকের এপিসোডের পর আপনারা যেই হন, আপনি হয়তো একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি এক্সিকিউটিভ হতে পারেন, আপনি
যে কোনো পেশার সাথে থাকতে পারেন, ইকোনমিস্ট হতে পারেন, শিক্ষক হতে পারেন, আমাদেরকে এরকম একটা বুদ্ধি দিয়ে একটু সাহায্য করুন না। আমরা একটু দেখি যে এই ব্যাপারটাকে কিভাবে করে একটা ফর্মুলার মধ্যে আনা যায়, যেন ফান্ড রেজিং ইস্যুগুলা সুন্দর মতো করে ট্যাকেল করা যায়, যে যার প্রয়োজন সে যেন তার টাকাটা পায় এবং কেউ যেন আবার এটাকে খারাপভাবে ব্যবহার করে ব্যবসা শুরু না করে দেয়। আমরা আরিফ ভাই ফিরবো আরেকটা বিরতির পর, তারপরে আমরা কথা বলবো আমাদের প্রথম পর্বের আপডেট নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি আমরাই বাংলাদেশে। আমরাই বাংলাদেশ। ফিরে আসলাম আবার রবিনিবিতে আমরাই বাংলাদেশে। কথা বলছিলাম আমাদের প্রথম পর্ব, যেটাতে আমরা আলোচনা করেছিলাম জরুরি প্রয়োজনে কিভাবে করে আমরা ফেসবুক ব্যবহার করে রক্ত জোগাড় করতে পারি। অসম্ভব সুন্দর সুন্দর কিছু গল্প আমাদের কাছে আছে আরিফ ভাই, খুব ইমোশনাল গল্প। আমি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যেভাবে করে ম্যানেজ করি, আমাদের আমরাই বাংলাদেশের একটা গ্রুপ আছে যেটার নাম হচ্ছে ব্লাড ম্যানেজমেন্ট গ্রুপ, যেখানটাতে কাজ করছে কিছু স্বেচ্ছাসেবী একদম তরুণ তরুণী, যেখানটাতে অ্যাডমিন হিসেবে আছে কল ফর ব্লাড, যারা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইনে যারা রক্ত জোগাড় করে, সেখানে আছে শুভ লিটা, যাদেরকে আমরা প্রথম পর্বে এনেছিলাম। ওখানটাতে আমরা একটা করে পোস্ট দিই যে অমুক হাসপাতালে অমুক রোগীর অমুক ব্লাড গ্রুপের রক্ত দরকার অমুক সময়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে 5-6 মিনিটের মধ্যে সবাই ওখানটাতে ঝাঁপিয়ে পড়ে, ভাইয়া দেখছি ভাইয়া দেখছি, এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে একটা পোস্ট আসে ম্যানেজড। কি যে ভালো লাগে না, এটা বলে আসলে বোঝানো যায় না। আরিফ ভাই, আমরা কিছু জিনিসপত্র পেয়েছিলাম, কিছু ভুল ধারণা, কিছু পদক্ষেপ যেগুলো হয়তো আমরা নিয়ে রাখতে পারি, যেমন প্রসূতি মাদের ব্যাপারে একটা কমেন্ট একজন করেছিলেন, একটু কি বলবেন? ওটা ওই একদিন আমরা যখন কল ফর ব্লাডের অ্যাডমিনের সাথে বসি, খুব মজার একটা কথা বলেছে, বললো যে ইদানিং পেজ করলেই দেখা যায় যে প্রসূতি মায়ের জন্য জরুরি ভিত্তিতে রক্ত দরকার। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখেন, আপনি 9 মাস সময় পাচ্ছেন, আপনি না মানে উনি 9 মাস সময় পাচ্ছে হচ্ছে প্রস্তুতি নেওয়ার, বাচ্চা কি ড্রেস পরবে, নীল না পিঙ্ক পরবে, এই জিনিসগুলো আমরা ঠিক করে রাখতে পারি, কি নাম রাখবে, কিন্তু তার ব্লাড গ্রুপ কোনটা মানে প্রসূতি মায়ের, সেটা যদি আমরা ঠিক করে রাখতে পারি তাহলে তো এরকম লাস্টে ইমার্জেন্সি হয় না। মানে দুজন যদি ডোনার রেডি করে রাখা যায়। আমি আমার বাচ্চার সময় কিন্তু করেছিলাম, আমার ফার্স্ট বেবি হওয়ার সময় কিন্তু মানে আমার আম্মা জানার আগেই কিন্তু আমার যে ডোনেট করবে সে জানে যে তার আগে হাসপাতালে যেতে হবে। মানে এরকমই হওয়া উচিত কিন্তু আসলে, কারণ এখানে একটু লম্বা সময় পাওয়া যাচ্ছে। সেটাই। আরো একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল সুপার হিরো ব্লাডম্যান, এটাও এসেছে ওই রুবায়াত যার সাথে রক্তদিন জীবন বাঁচান ওর সাথে আলাপ করায়। তো ওর পয়েন্টটা খুব সুন্দর, ও বলছে যে প্রতিটা দেশেই একটা করে সুপার হিরো আছে, যেমন সুপারম্যান, স্পাইডারম্যান। ওরা কোনো ভালো কাজ করলে আমরা যেমন বলি ওয়াও রাজীব ভাই আপনি তো সুপারম্যান হয়ে গেলেন, এই কাজটা করলেন। কিন্তু আমাদের দেশে দেখেন এই যে যারা ব্লাড দিচ্ছে তারা কিন্তু কম হিরোইক কাজ করছে না। অবশ্যই। তো ওদের প্ল্যান হচ্ছে যে একটা সুপার হিরো ক্রিয়েট করা, যেটা নাম হবে ব্লাডম্যান। এটার উদ্দেশ্যটা হচ্ছে যেন মানুষের মধ্যে যেন এই অ্যাপ্রিসিয়েশনটা আসে যে ওয়াও সে ব্লাড দিতে গিয়েছে, তার মানে অবশ্যই একটা সুপার হিরো, সে সাম সর্ট অফ ব্লাডম্যান। তো ইটস ভেরি গুড, এটা তারা শুরু করতে চাচ্ছে। এটা ওদেরকে আমরা বলেছি যে তোমাদের পাশে আছি আমরা, এই এরকম একটা পজিশনিং করা উচিত আসলে। আমাদের বাচ্চারাও যেন জানে যে ব্লাড দেওয়া একটা খুব বড় কাজ। আর বাইরের দেশে অনেকে তাদের মানে ব্লাড দিয়ে যে সুযোগ সুবিধা পায়, আমাদের দেশে কিন্তু এরকম পায় না। যেমন হয়তো সে অফিসে লিভ পেলো অথবা অন্যান্য বেশ সুযোগ সুবিধাগুলো পেলো কমিউনিটি থেকে, কিন্তু আমাদের দেশে আসলে কি লুকায় লুকায় যেতে হয় অথবা কাজে শেষ করে হাসপাতালে যে ব্লাড দিতে হয়। এই পজিশনিংটা চেঞ্জ করার জন্য আই এম শিওর এই ব্লাডম্যান, এই সুপার হিরোটা খুবই দরকার আমাদের দেশে। অবশ্যই। ফেসবুক যুক্ত করে দিচ্ছে আসলে একদম অচেনা কিছু মানুষকে। এরকম অনেক গল্প আমাদের ফেসবুকের এখন ইনবক্স জুড়ে, আমাদের কমেন্টস জুড়ে। সেরকম একটা ছোট্ট গল্প যেখানে খুব সুন্দরভাবে দুটো অচেনা মানুষ একসাথে হয়ে গেছে। আমরা সেই ব্যাপারে একটা ছোট্ট গল্প দেখে আসি প্লিজ। আব্দুল্লাহ মামুন পেশায় প্রকৌশলী, নেশায় চিত্রনাট্যকার। তার নিকট আত্মীয় নজরুল ইসলাম গত 6-7 মাস ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত। প্রতিবার কেমোথেরাপির জন্য 2 ব্যাগ ও পজিটিভ রক্ত দরকার হয়। নিজের রক্ত নিয়ে এসে হাজির হয়েছেন অনাত্মীয় কেউ। মাঝখানে মাধ্যম হিসেবে ছিল ফেসবুক নামের সামাজিক যোগাযোগের মাধ্যম। আমরাই বাংলাদেশ শুধু পথ দেখিয়েছে। আমরাই বাংলাদেশ নামটাই যেন কেমন জানি যে আমার ইনভলভমেন্ট এর সাথে আছে, মানে আমিও বাংলাদেশের একটা পার্ট। তখনই এই গ্রুপটার সাথে মোটামুটি আমি ইনভলভ ছিলাম।
তো তখন এইটার কিছুদিন পর একটা এপিসোড গেল, ব্লাডের উপর একটা এপিসোড গেল। আমার দুলাভাই উনি ক্যান্সার পেশেন্ট, লিভার ক্যান্সার আক্রান্ত। ওনার ও পজিটিভ রক্ত লাগে রেগুলার বেসিসে। আগের রক্তগুলো দিতাম আমরা হচ্ছে আমাদের রিলেটিভস বা ফ্যামিলি বেসিস ছিল যাদের, ওইভাবে সোর্সিং করতাম। বাট লাস্টের সময় আমরা ব্লাডের অন্যরকম একটা ক্রাইসিস ফিল করছিলাম। তখন আমার মাথায় আসলে আমরাই বাংলাদেশের সাথে, যেহেতু আমি এখানে একটা নক করে দেখি, বাট আমার প্রত্যাশাটা এমন ছিল না যে আমি নক করব সাথে সাথে রেসপন্স আসবে এমন আমি ব্লাড পেয়ে যাব। বাট আমি ওখানে যখন নক করলাম, একটা টেক্সট দিলাম, ওনারা সাথে সাথে আমাকে বলে ঠিক আছে ওয়েট করেন। তো উইদিন 5 মিনিটস আমাকে একটা নম্বর দিল যে এই নম্বরে কন্ট্যাক্ট করেন, ব্লাড পেয়ে যাবেন। যে আমি যখন কন্ট্যাক্ট করছি, ধরেন 15 মিনিটের মাথায় উনি হসপিটালের দিকে রওনা দিচ্ছে। সব মিলিয়ে আমরা অনেক বেশি স্যাটিসফাইড, আমরা আসলে এতটা আশা করি নাই। এই শহুরে জীবনে সবাই ছুটছে, প্রত্যেকেরই ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্য আছে। এই কোটি মানুষের ছুটোছুটির ভিড়ে কিছু মানুষ ভিন্ন লক্ষ্য নিয়ে ছোটে। আল মামনুন জামান মামুন পেশায় রন্ধনশিল্পী। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য নিজের রক্ত দেওয়ার সংখ্যায় সেঞ্চুরি করতে চান তিনি। আমরাই বাংলাদেশের প্রথম পর্বে রক্তের প্রয়োজনে এগিয়ে আসার আহ্বানে সাড়া দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেন। সাথে সাথে এরপর থেকে প্রতিদিনই ভাবছিলেন এই বুঝি ডাক এলো। তারপর একদিন আমি তখন 17 বছর 8 মাস বা 7 মাস হবে, ওই সময় প্রথম ব্লাড দিয়ে দিই যে আর তো মাত্র কয়েকটা দিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই পর্যন্ত দিয়েছি হচ্ছে আপনার গত কয়েকদিন আগে দেওয়াটা নিয়ে হচ্ছে আমার 16তম হলো। অনেকে আবার এটাকে কেমনভাবে জানি নেয়, ব্লাড ডোনেট করতে এত ব্যস্ত আমরা, তো আমিও কিন্তু কম ব্যস্ত না, আমাকে একটা সময় করে নিতে হয়, যে কারণ এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার একটা দায়িত্ব যে একটা মানুষের ব্লাড লাগবে, তার ব্লাডটা দরকার, কিন্তু সে ব্লাডটা পাচ্ছে না। ওই মুহূর্তে যার ব্লাডটা দরকার পড়ে সে জানে সেটার মানে কতটুকু যে একটা প্রেশার তার জন্য ব্লাডটা খুঁজে বের করা। তো আমি সর্বপ্রথম ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমরাই বাংলাদেশে আমি একটা প্রোগ্রাম দেখি, ওই এপিসোডটা মেবি প্রথম ছিল এবং ওইটা হচ্ছে ব্লাডের উপরে। তো ব্লাডের উপরে আমি যখন প্রোগ্রামটা দেখি, তো ওইখানে দেখলাম সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ওইখানে কিছু গেস্ট ছিল যারা ব্লাড দিচ্ছে নিয়মিত, ব্লাডের জন্য কাজ করে যাচ্ছে, অসহায় মানুষদেরকে সাহায্য করে যাচ্ছে। তো ওদের ইন্সপিরেশনটা শুনে আমি আরও বেশি ইন্সপায়ার হই। যারা রক্ত নিয়ে কাজ করছে, যেমন কল ফর ব্লাড অথবা শুভলিটা অথবা আরও যারা আছে, নজরুল ভাই, ওদের কিন্তু একটা অন্যরকম লক্ষ্য আছে। সেটা আমি শুনে খুব মজা পেয়েছি। সেটা হচ্ছে যে আজকে যে ফেসবুক ব্যবহার করে রক্ত খুঁজতে হচ্ছে, ওদের কথা হচ্ছে সেটাই বা কেন করতে হবে? আপনার লোকালিটিতে আপনি যেন যদি সবার রক্ত গ্রুপ আপনার জানা থাকে, তাহলে আপনার তো আর এই কষ্টটাও করা লাগে না। আমি আবার আপনার সাথে কথা ইন্টারাপ্ট করি। যেমন আমার এখন যদি রক্ত লাগে, আমি করবো কি, দৌড়ে যে ফেসবুকে লিখবো যে আমার সাপোজ ও পজিটিভ রক্ত লাগবে, পেয়েও যাবো হয়তো একজনকে, দেখা যাবে সে কুড়িগ্রামে আছে অথবা সে ব্রাহ্মণবাড়ি আছে, কিন্তু আমার নিচের তলায় একজন আছে, নিচের অ্যাপার্টমেন্টে আছে, যে হয়তো চুপ করে বসে আছে, ও পজিটিভ নিয়ে আমি জানিও না। তো আমার অ্যাপার্টমেন্টে যদি, মানে আমি ভাবছিলাম আমার অ্যাপার্টমেন্টে সবার যদি রক্তের গ্রুপটা আমার কাছে থাকতো, সবার আগে মানে তাকে তো অন্তত কল দিতে পারতাম। সুতরাং ফেসবুক আসবে, অবশ্যই আসবে রক্তের প্রয়োজনে, কিন্তু তার আগে কিন্তু আমাদের আরও কিন্তু অনেক কিছু গুছানোর জায়গাগুলো আছে। যেমন আমি যেটা বললাম যে অ্যাপার্টমেন্টের আমি কারোই ব্লাড গ্রুপ জানি না, সেটাও হতে পারে। একটা ইন্টারেস্টিং কথা বলি, একটু সরি সময় নিচ্ছি। আমার গতকালকে আমার মামাতো ভাইয়ের বিয়ের হলো, তো আমি মামাকে বললাম যে গিফটের টেবিলের পাশে একটা টেবিল করো, আমি অ্যারেঞ্জমেন্টটা আমি করব। সেটা হচ্ছে যে যত গেস্ট, প্রচুর গেস্ট আসে, কিন্তু 500-600 গেস্ট আছে, সব ক্লোজ মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স। তো সবার ব্লাড গ্রুপগুলো আমরা নোট করব, নোট করে দাওয়াত শেষে চলে যাওয়ার সময় আমরা তাকে কাগজটা দিয়ে দিব, তাতে অন্তত জানতে পারবে, মানে ইটস ভেরি ইজি ওয়ার্ক, কিছু না, সেই জন্য নোট করবে। যদি ব্লাড গ্রুপ টেস্টও করতে হয়, ইট ইজ লাইক এ 3 সেকেন্ড জব করে আমার ছুটির আগে তাকে, মানে ছুটির আগে বলছি, দাওয়া শেষ হওয়ার আগে তারা কাগজটা নিয়ে যেতে পারবে। তো মানে আসলে শুরু হওয়াটাই বাকি আছে। কেউ যদি শুরু করে, কত বুদ্ধি কিন্তু আসছে, অ্যাপার্টমেন্টেরটা, পাড়া প্রতিবেশীদের ব্লাড গ্রুপ জানাটা। আপনার মনে আছে প্রথম এপিসোডে আমরা নজরুল ভাইকে এনেছিলাম, যার লক্ষ্য 100 বার উনি রক্ত দেবেন। নজরুল ভাইদের যে সংগঠন, রক্তের যে সংগঠন রক্ত সৈনিক, তারা একটি কাজ করছেন, তারা করতে চাচ্ছেন হচ্ছে যে যারা 20 বার বা তার অধিক রক্ত দিয়েছেন তাদেরকে তারা একটা সংবর্ধনা দিবে। এরকম না আসলে অনেক সুন্দর সুন্দর গল্প আমাদের সামনে আসছে। আমরা চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা যারা দেখছেন তারাও এরকম নতুন নতুন বুদ্ধি আমাদের সামনে নিয়ে আসুন। আমরা প্রথম এপিসোডে লঞ্চ করেছিলাম আমরাই বাংলাদেশ ব্লাড লাইন বলে একটা অ্যাপ্লিকেশন, যেখানে আমরা যারা ডোনার হতে চায় তাদেরকে আমরা বলেছিলাম নিবন্ধন করতে। তাদের ব্যাপারে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসি। আমরাই বাংলাদেশ অনুষ্ঠানটি শুরু হয়েছিল জরুরি প্রয়োজনে রক্ত নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে। এই প্রক্রিয়া সর্বশেষ অগ্রগতি হলো এখন পর্যন্ত প্রায় 8,500 ব্যক্তি স্বেচ্ছা রক্তদাতা হিসেবে নিবন্ধন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় রক্তদাতা সংগঠন কল ফর ব্লাড সহ রক্তদাতাদের 17টি স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগের সাথে নিজেদের একাত্মতা প্রকাশ করেছে। এই রক্ত নিয়ে পথ চলার কিন্তু আসলে আরও বহুদূর যেতে হবে আমাদের। আশা করি খুব তাড়াতাড়ি আমরা যেতেও পারবো। অনেক কথা ছিল শুধুমাত্র রক্ত নিয়েই, অনেক রকমের আসলে পয়েন্ট আছে যেগুলো আসলে সবাইকে জানানো দরকার, যেসব আমরা রেগুলার পাচ্ছি। আরিফ ভাই, আমি তো আশা করতে পারি যে আপনি আমরাই বাংলাদেশের পেজে এবং আপনার নিজের পেজে এইসব কথাবার্তা বলবেন। অবশ্যই। আর ধন্যবাদ আরিফ ভাই সময় করে আসার জন্য। না, থ্যাংক ইউ রাজীব ভাই আপনাকে এত সুন্দর একটা রিভিউ এপিসোড করার জন্য। আসলে আমাদের দেশে অনেক কিছু রিভিউ বা ফলো আপ হয় না দেখে কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাই। তো আমি শিওর আপনি 4-5টা পর্ব পর একটু যদি রিভিউ করেন, মানুষ রিক্যাপ করলো, ফলো আপগুলো জানতে পারলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নিশ্চিত থাকেন যে রিভিউ এপিসোডগুলোর প্রতিটাতে আপনি থাকবেন। আপনাকে আমরা এত সহজে আসলে মুক্তি দিচ্ছি না। ধন্যবাদ আরিফ ভাই। আমরা একদম শেষে চলে এসেছি। আরিফ আর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভার্চুয়াল বাস্তবতায় আত্মতৃপ্তি না খুঁজে তার জায়গা থেকেই চেষ্টা করছেন দেশটাকে কিছু ফেরত দিতে। এর জন্য আরিফ বেছে নিয়েছেন অনলাইনে লেখালেখিকে, যেখানে তিনি সুন্দর কিছু মেসেজ আমাদের সবসময় দেন। একটু ভাবলে আপনিও কিন্তু খুঁজে পাবেন আপনার হাতিয়ার। সেটাকেই কাজে লাগিয়ে দেখুন না। মুক্তিযুদ্ধে সবাই কি বন্দুক নিয়ে যুদ্ধ করেছিল নাকি? যেই গৃহবধূ তার সাধ্যের সবটুকু দিয়ে একদল ক্ষুধার্ত মুক্তিযোদ্ধাকে একবেলা ভাত খাইয়েছিলেন, তিনিও কি একজন মুক্তিযোদ্ধা নন? যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান গেয়ে মুক্তি সেনাদের মনোবলে কখনো চির ধরতে দেননি, তাদের অবদান কীভাবে ভুলি আমরা? বা একজন জহির রায়হান, যার হাতে ক্যামেরা হয়ে উঠেছিল রাইফেল, তারা সবাই তার জায়গা থেকেই যুদ্ধটা করেছেন। এ যুদ্ধে সামিল হতে পারেন আপনিও। প্রয়োজন শুধু ইচ্ছে শক্তি। অনেকেই কিন্তু চেষ্টাটা শুরুও করে দিয়েছেন। আপনি কখন শুরু করছেন জানাতে পারেন আমরাই বাংলাদেশের ফেসবুক পেজে। দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।